পশ্চিমবঙ্গ সরকার কর্তৃক সদ্য প্রকাশিত অন্নপূর্ণা যোজনার যে 12 পাতার ফর্ম কিভাবে আপনারা পূরণ করবেন সেইটাই স্টেপ বাই স্টেপ আপনাদেরকে দেখাবো। এখনো পর্যন্ত অনলাইনে ফর্ম ফিল আপ শুরু হয়নি। সরকার যেটা প্রতিশ্রুতি দিয়েছিলেন যে 28শে মে তারিখ থেকেই অনলাইনে ফর্ম ফিল আপ শুরু হয়ে যাবে, সেটা এখনও শুরু হয়নি। তবে অফলাইনের 12 পাতার ফর্ম অলরেডি প্রকাশিত করেছে তাদের ওয়েবসাইটে, সেটা বাংলা ভার্সন, ইংরাজি ভার্সন। সেই ফর্ম 12 পাতার ফর্মটা অফলাইনে কিভাবে পূরণ করতে হবে বা কি কি লিখে পূরণ করতে হবে সমস্ত স্টেপ বাই স্টেপ আমি দেখাবো আজকের এই ভিডিওতে। ধৈর্য ধরে গোটা ভিডিওটা দেখুন, এই ফর্ম সংক্রান্ত যাবতীয় কনফিউশন আপনাদের ক্লিয়ার হয়ে যাবে। তো চলুন শুরু করা যাক একেবারে ফর্ম ফিল আপের পেজে। দেখুন প্রথমে লেখা রয়েছে অন্নপূর্ণা যোজনা পারিবারিক তথ্য সংগ্রহের ফর্ম। মানে এই ফর্মে কিন্তু আমাদের পারিবারিক সকলের সমস্ত কিছু তথ্যই আমাদেরকে প্রকাশ করতে হবে। প্রতিটি বিভাগে স্পষ্ট ক্ষেত্র, টিক অথবা চেকবক্সের বিকল্প এবং নির্দেশাবলী রয়েছে। প্রতিটি চেকবক্স ও ক্ষেত্র পরিষ্কারভাবে চিহ্নিত করা হয়েছে। আবেদনকারী এবং যাচাইকারী কর্মকর্তাদের জন্য প্রয়োজনীয় নির্দেশাবলী প্রদান করা হয়েছে। প্রতিটি বিভাগ পূরণ করা কিন্তু বাধ্যতামূলক, অর্থাৎ কোনোটাই স্কিপ করে যাওয়া যাবে না, পূরণ করতে হবে প্রত্যেকটাই। প্রথমে সেই জন্য ক বিভাগে দেখুন, বিভাগ বা ক্ষেত্র প্রথমে ক বিভাগ শুরু হচ্ছে, যার বিষয় হচ্ছে পারিবারিক পরিচয়, অর্থাৎ আপনি যে পরিবারে থাকেন সেই পরিবারের পরিচয়। এবার একটা কনসেপ্ট আমি ক্লিয়ার করে দিই। ধরুন আপনি একটি পরিবারে থাকেন যেখানে আপনার স্বামী আছেন। আমি যেহেতু এটি অন্নপূর্ণা মহিলাদের জন্য ফর্ম, তো একজন মহিলা ফর্ম ফিল আপ করছেন, এটা ধরেই যদি বিচার করি, একজন মহিলা ফর্ম ফিল আপ করছেন, তার পরিবারে তার স্বামী আছেন এবং 2 সন্তান আছে এবং শ্বশুর শাশুড়ি মা থাকতে পারেন। তো সব কিছু নিয়ে কল্পনা করে নিলাম। তাহলে পরিবারের পরিচয় দিয়ে দেওয়ার ক্ষেত্রে দেখুন 1 নম্বর হচ্ছে পরিবারের প্রধানের নাম, হেড অফ দ্য ফ্যামিলি। এক্ষেত্রে আমাদের নামটা মানে এই দিকের গুলোতে, এই ঘরটাতে কিচ্ছু লিখবেন না আপনারা। এই দিকের ঘরগুলোতে শুধু দিয়েছে কি লিখতে হবে, যা লেখার লিখতে হবে এই মিডিল সেকশনটা, এই মিডিল সেকশনটা আপনাদের কিন্তু লিখতে হবে। আর যেগুলোতে টিক দিলে হয়ে যাবে সেইগুলো এই দিকের বক্সে করতে হবে, টিক দিতে হবে বা কিভাবে করতে হবে, মানে কি করতে হবে এই দিকের নির্দেশনাটা দিয়ে রেখেছে। তাহলে আমাদের মেন ফর্ম ফিল আপ কিন্তু মিডিল সেকশনটা হবে। মনে রাখবেন বাঁ দিকের সেকশনে কিছু লেখার নেই, ডান দিকের সেকশনেও লেখার নেই, শুধু মিডিল সেকশনটাতে আমাদের লিখতে হবে। প্রথম 1 নম্বর পয়েন্ট আছে পরিবারের প্রধানের নাম বা হেড অফ দ্য ফ্যামিলি। আর নামটা লিখবেন, দেখুন পুরো নাম লিখুন, এর নিচে যে গ্যাপটা আছে এই গ্যাপে আপনার নামটা লিখতে হবে। এবার পরিবারের প্রধান কে হবে? ধরুন যে পরিবারের স্বামী স্ত্রী তার সন্তানরা রয়েছেন, তাহলে সেই পরিবারের বাস্তবিক পক্ষে প্রধান তো সেই স্বামী, তাহলে এখানে স্বামীর নাম লিখতে হবে। এবার নামটা আপনি বাংলায় ফর্ম ফিল আপ করুন, ইংরাজিতে করুন, আপনি যা ইচ্ছা তা করতে পারেন, তবে আমি সাজেস্ট করবো যে ইংরাজিতে লিখবেন। এবং ডান দিকে এখানে নির্দেশনায় দিয়েছে আধার কার্ডের অনুযায়ী, অর্থাৎ আধার কার্ডে যে স্পেলিং করে লেখা রয়েছে সেটাই আপনি এখানে নামটা লিখবেন এবং ইংরাজিতে লিখলেই বেশি ভালো হয়। ইন ফিউচার কোনো কনফিউশন এড়াতে কিন্তু ইংরাজিতে নাম লিখলেই ভালো হয়। এবার যদি ধরুন এমন একটি পরিবার যেখানে মহিলা প্রধান, মানে এমন একজন মহিলা আবেদন করছেন বা মহিলা কেন্দ্রিক পরিবারে রয়েছেন আপনি, যেখানে হাজবেন্ড মারা গেছেন বা সিঙ্গেল পেরেন্টস বা যাই হোক না কেন মহিলাই বাস্তবিক পক্ষে প্রধান, তাহলে মহিলার নামটি লিখে দেবেন এখানে। যদি ধরুন এমন একটি পরিবার যেখানে একজন মহিলা আছে, তার সন্তান আছেন, স্বামী মারা গেছেন এমন একটি ক্ষেত্রে, তো সেক্ষেত্রে ওই মহিলা নিজেই প্রধান হয়ে গেলেন ফ্যামিলিতে, তা তিনি তার নামটা এখানে লিখে দেবেন আধার কার্ডে যে স্পেলিং আছে। বোঝাতে পেরেছি? যদি ধরুন আপনি এমন পরিবারে থাকেন যে আপনার বাবা মা আর আপনি একজন মহিলা রয়েছেন, তাহলে বাবা প্রধান, তাহলে বাবার নামটা এখানে লিখবেন, যেটা অ্যাকচুয়ালি প্রধান তাঁর নাম লিখবেন। এই কনফিউশনটা প্রথমে ক্লিয়ার করে নিন। পরিবারের যিনি প্রধান তার নাম লিখবেন, তিনি পুরুষ হন মহিলা হন সেটা কোনো ব্যাপার না। এবার জন্ম তারিখ কিন্তু এখানে যিনি পরিবারের প্রধান তাঁর জন্ম তারিখ এখানটা লিখতে হবে। আচ্ছা, পরিবারের প্রধানের লিঙ্গ, হেড অফ দ্য ফ্যামিলি লিঙ্গ, মানে ইনি পুরুষ না মহিলা না অন্যান্য, এইখানটা টিক দিতে হবে। পুরুষ যদি প্রধান হন তাহলে পুরুষের ঘরে টিক, মহিলা হলে মহিলা বা ট্রান্সজেন্ডার হলে অন্যান্যর ঘরে টিক দেবেন। পরিবারের প্রধানের আধার নাম্বার, তাহলে বুঝে গেছেন যার নাম আমরা এখানে পরিবারের প্রধানে লিখেছি তার আধার কার্ডের নাম্বারটা এখানে লিখবেন। ডিজিটাল রেশন কার্ডের পারিবারিক আইডি যদি থাকে, ডিজিটাল রেশন কার্ড এখন SPSY বা RKSY এই জাতীয় কার্ডগুলো সব ডিজিটাল কার্ড, তাতে যদি আপনার সেই রেশন কার্ড থাকে তাহলে সেই রেশন কার্ডের নাম্বারটা আপনাদের এখানে লিখতে হবে। তারপরে দেখুন পরিবারের সদস্য সংখ্যা, তাহলে এই যে গোটা পরিবার হেড অফ দ্য ফ্যামিলিকে নিয়ে কতজন পরিবারের সদস্য সেটা কিন্তু এখানে লিখতে হবে। এবারে ঠিকানাটা কমপ্লিট অ্যাড্রেস লিখবেন। আপনি শহরে থাকলে শহরের ঠিকানা, গ্রামে গ্রাম ঠিকানা, পোস্ট অফিস জেলা এইসব লিখবেন। আর আপনার শহরে বা যে কোনো এলাকায় হলে আপনি আপনার বাড়ির নাম্বার, রোড, লেন এগুলো নিয়ে কমপ্লিট অ্যাড্রেসটা লিখবেন, স্থায়ী ঠিকানা।
যোগাযোগের নাম্বার মানে মোবাইল নাম্বার লিখবেন এখানে পরিবারের প্রধানের, এবং লেখা রয়েছে বিশেষত পরিবারের প্রধানের আধার নম্বর এবং আধার নম্বরের সঙ্গে সংযুক্ত মোবাইল নাম্বার। যে মোবাইলটা পরিবারের প্রধানের নাম আপনি দিয়েছেন তার যে আধার কার্ড রয়েছে সেই আধার কার্ডের সঙ্গে যে নাম্বারটা লিঙ্ক রয়েছে সেই নাম্বারটা এখানে লিখলেই ভালো হয় আর কি। এবার দেখুন নাম, জন্ম তারিখ, লিঙ্গ, পরিবারের প্রধানের সঙ্গে সম্পর্ক, আধারের নম্বর, পরিবারের সকলের সদস্য। তাহলে এবার পরিবারের হেড অফ দ্য ফ্যামিলির কথা আমরা এতক্ষণ 8 নম্বর পর্যন্ত রয়েতে আমরা পরিবারের প্রধানের সমস্ত তথ্য পেয়ে গেছি। এবার 9 নম্বর থেকে উনি বাদে পরিবারের বাকি সকলের তথ্য এখানে প্রকাশ করতে হবে। দেখুন প্রথমেই রয়েছে দেখুন তথ্য প্রকাশের জন্য সদস্য 1, সদস্য 2, সদস্য 3, সদস্য 4, সদস্য 5, অর্থাৎ 5 জন সদস্যের তথ্য আমরা এই একটা ফর্মে দিতে পারবো। এর বেশি যদি সদস্য হয় আবার একটা নতুন এক্সট্রা ফর্ম নিতে হবে। তো যাই হোক, হেড অফ দ্য ফ্যামিলি এখানে দেখুন প্রথমে লিখেছে পরিবারের প্রধান। যদি এদিকের দুটো ঘর দেখুন ভালো করে, খুব ভালো করে লক্ষ্য করুন, অন্নপূর্ণা যোজনার জন্য আবেদন করা হচ্ছে, যদি হ্যাঁ হয় তাহলে হ্যাঁ এতে টিক দেবেন, না হলে না, বা না হলে না লেখার জায়গা নেই, হ্যাঁ এতেই শুধু টিক দিতে হবে। আর যদি বয়স 5 বছরের কম হয় তাহলে আধার নট অ্যাভেলেবেল চিহ্নিত করুন, এনে লিখতে হবে আধার নম্বরের এই ঘরটায়। কী তথ্য দিতে হবে দেখুন, সদস্য 1 নাম লিখবেন, তার জন্ম তারিখ লিখবেন, লিঙ্গ মানে তিনি পুরুষ না মহিলা লিখবেন, পরিবারের প্রধানের সঙ্গে সম্পর্ক। ব্যাপারটা কি, ধরুন পরিবারের এই যে প্রধান, এই জায়গাটা আমরা যেটা লিখেছিলাম পরিবারের প্রধান, যদি হাজবেন্ডের নাম লিখে থাকি, ধরুন XYZ হাজবেন্ড, তার নাম এখানে লিখেছি, এবং তার স্ত্রী তার পরিবারের সদস্য নম্বর 1, তার স্ত্রীর নাম ABC আমরা এখানে লিখলাম। তাহলে এই তার স্ত্রীর নাম, স্ত্রীর জন্ম তারিখ, স্ত্রীর লিঙ্গ মহিলা, পরিবারের প্রধানের সঙ্গে সম্পর্ক। তাহলে প্রধানের তিনি কে হন, স্ত্রী হন, এখানে তিনি স্ত্রী লিখে দিলেন, আর তার আধার নাম্বার লিখতে হবে স্ত্রীর। এবার এই যে সদস্য নাম্বার 1 ইনি তো অন্নপূর্ণা যোজনার জন্য আবেদন করছেন, তাহলে এই বক্সটায় টিক দিতে হবে, এই সেকেন্ড বক্সটা টিক দিতে হবে। এবার তাহলে এই যদি যিনি পরিবারের প্রধান হিসাবে যার নাম লেখা হয়েছে তিনি যদি নিজেই আবেদন করে থাকেন অন্নপূর্ণা ভাণ্ডারের প্রকল্পের জন্য, ধরুন মহিলা প্রধান যে পরিবারের তিনি তো নিজের জন্যই আবেদন করবেন, তাহলে সেক্ষেত্রে তার এই ঘরটা টিক হবে। বোঝাতে পেরেছি? যদি পরিবারের প্রধান নিজেই আবেদন করেন তাহলে এই ঘরটা টিক দেবেন। যদি পরিবারের প্রধান মেল হন মানে পুরুষ হন, তাহলে যে যে মহিলা সদস্য বা সদস্যা অন্নপূর্ণা যোজনার অধীনে আসছেন, আবেদন করছেন, তার তথ্য দেবেন আর টিক দেবেন। বোঝা গেছে? এবার আসি নেক্সট পয়েন্টে। এবার আসি 10 নম্বর, পরিবারের প্রধান এবং পরিবারের সকল প্রাপ্তবয়স্ক সদস্যদের, দেখুন ভালো করে মেনশন করেছে প্রাপ্তবয়স্ক। প্রাপ্তবয়স্ক মানে বুঝে গেছেন, যারা 18 বছর পার করে গেছে তারাই প্রাপ্তবয়স্ক। প্রাপ্তবয়স্ক সদস্যদের ব্যাংক অ্যাকাউন্ট নগদ অর্থ স্থানান্তরের জন্য, মানে যদি অ্যাকাউন্টে ট্রান্সফার করতে হয়, যাদের যাদের আপনার এইখানে যাদের যাদের আপনাকে অন্নপূর্ণা ভান্ডার স্কিমের আওতায় পড়ছেন, যাদের অ্যাকাউন্টে ট্রান্সফার করতে হবে সেই জন্য তথ্য দিতে হবে। তাহলে হেড অফ দ্য ফ্যামিলি, তার তো কোনো ব্যাংকের অ্যাকাউন্ট আমরা উপরে দিইনি, দেখুন লেখা আছে ডিবিটি ক্রেডিটের জন্য আধার লিঙ্কযুক্ত ব্যাংক অ্যাকাউন্ট প্রদান করুন। সেই জন্যই এতদিন ডিবিটি ক্রেডিট অর্থাৎ ডাইরেক্ট বেনিফিট ট্রান্সফার এতদিন লিঙ্ক চলছে চারিদিক থেকে, তো সেই জন্যই এখানে আমাদের ডিবিটি লিঙ্ক অ্যাকাউন্টটা লাগবে, যেখানে আমরা আধার মারফত টাকা প্রদান হবে, তাই আধার লিঙ্ক আছে যে অ্যাকাউন্টে সেখানে কিন্তু টাকা যাবে। তাহলে প্রথমে হেড অফ দ্য ফ্যামিলি যিনি পরিবারের প্রধান, তার ব্যাংকের নাম, অ্যাকাউন্টের নাম্বার আর IFSC, তার সঙ্গে সঙ্গে পরিবারে যতজন সদস্য আছেন তার সকলের ব্যাংকের নাম, অ্যাকাউন্ট নাম্বার, IFSC করে দেখুন 5 জন পর্যন্ত লেখা রয়েছে পরিবারের হেড বাদে। পরিবারের হেড এবং 5 জন সদস্য, মোট 6 জনকে নিয়ে আমরা এই ফর্মটা ফিল আপ করতে পারবো। হলো, এবারে যদি হেড অফ দ্য ফ্যামিলি নিজেই মহিলা হন তাহলে তার অ্যাকাউন্টে এখানে চলে আসছে, মানে আমরা তো উপরে তথ্য দিয়ে দিয়েছি, এইটুকুই আমাদের কাজ হয়ে গেল। এখানে দেখুন 2 নম্বর ফর্ম আমরা পূরণ করে ফেললাম। 3 নম্বরে শুরু করেছি এপিক। এপিক মানে হচ্ছে ভোটার আইডি কার্ডের নাম্বার। হেড অফ দ্য ফ্যামিলি এবং সকল প্রাপ্তবয়স্ক সদস্যদের ভোটার তালিকার অংশ নম্বর সহ, ভালো করে মনে রাখুন এখানে আমাদের কিন্তু হেড অফ দ্য ফ্যামিলি এবং তার পরিবারের যে সমস্ত সদস্যদের এপিক কার্ড বা ভোটার কার্ড আছে তাদের তথ্য দিতে হবে। কীরকম, হেড অফ দ্য ফ্যামিলির এপিক নাম্বার, যিনি হেড অফ দ্য ফ্যামিলি হবেন তার প্রথম লাইনে এই ফাঁকটাতে আমাদের কিন্তু এপিক নাম্বারটা লিখতে হবে। এপিক নাম্বার মানে ভোটার আইডি কার্ডের নাম্বার, যার যেমন নাম্বার আছে সেটা লিখবেন। সে তারপরে লিখতে হবে কি বিধানসভা ক্ষেত্র ও অংশ নাম্বার, আপনার কোন বিধানসভা এলাকায় আপনি পড়ছেন এবং আপনার পার্ট নাম্বার কত, মনে রাখবেন পার্ট নাম্বার। অংশ নাম্বার মানে পার্ট নাম্বার, এই সদ্য আপনারা ভোট দিয়েছেন তা আপনাদের বিধানসভা ক্ষেত্রের নাম সেটা লিখতে হবে, কমা দিয়ে পার্ট নাম্বারটাও লিখতে হবে, এই ঘরের মধ্যে লিখতে হবে, এই ফাঁকা ঘরটাতে ইউজ করবেন না, সব এখানে। প্রত্যেক সদস্যদেরও একই রকমভাবে প্রথমে ভোটার আইডির নাম্বার বা এপিক নাম্বারটা লিখবেন, তারপরে বিধানসভার নামটা লিখবেন, বিধানসভার ক্ষেত্রের নাম এবং অংশের নাম্বার, যেরকম যাদের অংশ নাম্বার পার্ট নাম্বার হবে, পার্ট নাম্বারটা মনে রাখবেন আপনাদের যেহেতু ফ্যামিলি একটাই, আপনাদের সকলের কিন্তু পার্ট নাম্বার একই হবে, বিধানসভাটা একই হবে, এটা কিন্তু একটা ট্রিক।
এবার বিভাগে চলে আসি। বিভাগ মানে এখানে আমাদের জাতিগত বিভাগের কথা বলছি, জাতিগত আমাদের যে সমাজের বিভাগে সেটা কথা বলছে। আনরিজার্ভড মানে হচ্ছে অসংরক্ষিত, একটা অসংরক্ষিত বা জেনারেল কাস্ট যা তারা। এছাড়া আনরিজার্ভড ক্যাটেগরিতেই ইডব্লিউএস অর্থাৎ ইকোনমিক্যালি উইক সেকশন যারা পড়ছে, অসংরক্ষিততেই আর্থিকভাবে দুর্বল যদি আপনাদের সার্টিফিকেট থাকে তবেই এটা টিক দেবেন। এছাড়া আপনি যদি এসসি হন তাহলে এসসির ঘরে টিক, এসটি হলে এসটির ঘরে, ওবিসি হলে ওবিসির ঘরে, আর বিশেষ ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠী পিভিটিজি যদি হয়ে থাকে তাহলে টিক দেবেন। কিন্তু এটা শুধু টিক দিলে হবে না, একমাত্র অসংরক্ষিত বা আনরিজার্ভড বাদে বাকি সমস্ত ক্ষেত্রে মানে ইডব্লিউএস থেকে শুরু করে বাকি সমস্ত ক্ষেত্রে যদি টিক দেন তার জন্য আপনাকে কিন্তু শংসাপত্র অর্থাৎ সার্টিফিকেটের প্রত্যয়িত জেরক্স অর্থাৎ জেরক্স কপি দিতে হবে। প্রযোজ্য শংসাপত্র যেমন জাতিগত, আর্থিকভাবে দুর্বল, ক্রিমি লেয়ার শংসাপত্র, এগুলো সবই কিন্তু আপনাদেরকে দিতে হবে। অর্থাৎ অসংরক্ষিত বাদ দিয়ে বাকি যে কোনো ঘরে যদি আপনি টিক মারেন তখনই মারবেন যদি আপনার কাছে তার শংসাপত্র বা সার্টিফিকেট থাকে। এবার আসি, দেখুন এতক্ষণ ক বিভাগ চলছিল যেখানে আমরা পরিবারের সব পরিচয় দিয়ে এলাম। এবার আসি খ বিভাগ, রেশন কার্ড বা খাদ্যতে কি কি ভর্তুকি আপনারা পান বা না পান সেই সম্পর্কিত তথ্য দিতে হবে। প্রথম কথা কি, আপনার কি ডিজিটাল রেশন কার্ড আছে? তাহলে থাকলে হ্যাঁ, না হলে না। যদি হ্যাঁ হয় তবে কার্ডের ধরন, তাহলে আমাদের ফ্যামিলিতে ন্যাচারালি যে হেড অফ দ্য ফ্যামিলিকে টার্গেট করে আমাকে ফর্ম ফিল আপ করা হচ্ছে, তাই হেড অফ দ্য ফ্যামিলির যে কার্ড সেটা সবারই থাকার কথা। যদি না হয়, যদি আলাদা আলাদা হয়, তাহলে পরিবারের প্রধান বা হেড অফ দ্য ফ্যামিলি তার যে কার্ড আছে সেইটাতে আপনি টিক দেবেন। AAY এটা সম্ভবত অন্নপূর্ণা স্কিমে, তারপরে PH প্রায়োরিটি হাউস হোল্ড, SPHH সুপার প্রায়োরিটি হাউস হোল্ড, RKSY রাজ্য খাদ্য সুরক্ষা যোজনা, এইরকম যে সমস্ত আপনার রেশন কার্ডগুলো রয়েছে তাতে দেখবেন উপরে লেখা রয়েছে কোন ধরনের কার্ড, সেই অনুযায়ী আপনি টিক দেবেন। এবার 3 নম্বর পয়েন্টে দেখুন পরিবারটি রেশন দোকান থেকে মাসিক রেশন তুলছে কিনা। যদি এই ধরনের যে কোনো একটি কার্ডে আপনি থাকেন তাহলে আপনার প্রত্যেক মাসে বরাদ্দ করা একটি রেশন রয়েছে, আপনি তুলছেন কি না সেটা হ্যাঁ অথবা না দেবেন। এবার দেখুন খুব ইম্পর্টেন্ট একটা সেকশন আসছে, সম্পদ। আপনার কি কি রয়েছে বাড়িতে সম্পদ। এক হচ্ছে বাড়ির ধরন, প্রথমে আসে বাড়ির ধরন। আপনার বাড়িতে কি 3 বা তার বেশি পাকা ঘর রয়েছে? অর্থাৎ যদি 3টি রুম থাকে, আপনার বাড়িতে যদি 3টি রুম থাকে বা তার বেশি থাকে তাহলে হ্যাঁ দিতে হবে। যদি 2টো রুম পর্যন্ত থাকে তাহলে না দিতে পারেন। 3টে যদি হয়ে যায় বা তার বেশি হয়ে যায় তাহলে হ্যাঁ দিতে হবে, এবং সেটা পাকা বাড়ি অর্থাৎ ছাদ করা পাকা বাড়ি। এবারে দেখুন পারিবারিক জমির মালিকানা। আপনার পরিবারে সামগ্রিক পারিবারিক জমি আছে? হ্যাঁ হলে কিন্তু হ্যাঁ দেবেন, কিন্তু হ্যাঁ হলে আপনাকে কিন্তু সেই জমির তথ্য দিতে হবে। যেমন রেজিস্ট্রির কপি, রেজিস্ট্রেশন নথি মানে রেজিস্ট্রি হয়েছিল যে রেজিস্ট্রি পেপারটা জেরক্স দিতে হবে, মিউটেশনের জেরক্স দিতে হবে, এবং আর অর্থাৎ হাল নগদের তারিখ সর্বশেষ জমির রেকর্ডের কপি দিতে হবে, জমির মিউটেশন কপি দিতে হবে, মানে সোজা কথা পর্চা, মিউটেশন এবং রেজিস্ট্রেশন কপি আপনাকে দিতে হবে যদি আপনি হ্যাঁ লেখেন, এবং থাকলে তো অবশ্যই লিখতে হবে। যদি আপনার জমি থেকে থাকে, জমির রেজিস্ট্রেশন, জমির মিউটেশন, পর্চা এসব থাকে, অবশ্যই আপনাকে হ্যাঁ লিখতে হবে, এখন তার তথ্য জেরক্স করে দিতে হবে। যদি না থাকে না লিখবেন। এবার 3 নম্বরে যে পরিবারের সকল সদস্যের মোট জমির পরিমাণ শতকে, তাহলে আপনার এখানে যদি হ্যাঁ লিখে থাকেন তাহলে আপনার জমির সমস্ত ডকুমেন্টস আছে, সেই ডকুমেন্টসগুলোকে ক্যালকুলেট করে পর্চাতে দেখবেন লেখা থাকে পর্চাতে কত শতক জমি আছে। তো টোটাল সকলকে মিলে যত শতক হচ্ছে এখানে আপনাকে লিখতে হবে। যানবাহন মানে আপনার কি কি বাড়িতে গাড়ি আছে। আপনি আপনার পরিবারের কোনো সদস্য কি অবাণিজ্যিক মোটর চালিত 4 চাকার গাড়ি আছে? অবাণিজ্যিক মানে কমার্শিয়াল ভেহিকেল যেগুলো নয় সেই রকম, মানে যেটা আমরা জাস্ট লেজার অর্থাৎ আমার লাইফস্টাইলের জন্য যেগুলোকে ইউজ করে থাকি। এখানে দেখুন লেখা রয়েছে গাড়ি, জিপ, ট্রাক্টর অন্তর্ভুক্ত করুন, যেগুলো আপনার কিন্তু অবাণিজ্যিক মানে কমার্শিয়াল নয়। যদি 4 চাকার গাড়ি থাকে তাহলে হ্যাঁ দেবেন। যদি 4 চাকার গাড়ি থাকে এবং আপনি হ্যাঁ দিয়ে থাকেন তাহলে গাড়ির নাম্বারটা আপনাকে লিখতে হবে, WB দিয়ে যে নাম্বারটা আছে লিখতে হবে। সেই নাম্বার গাড়ির আচ্ছা কতগুলো গাড়ি আছে সেখানে লিখতে হবে। একটা গাড়ি থাকলে 1, 2টো গাড়ি থাকলে 2 লিখতে হবে, আর গাড়ির রেজিস্ট্রেশন নাম্বারটা আপনাকে লিখতে হবে। আর এই দিকের বক্সটাতে এখানে একটা ফিল আপ করতে হবে, সেটা হচ্ছে গাড়ির মডেলটা কি। ধরুন আপনার টয়োটা গাড়ি রয়েছে, টয়োটা গাড়ির এই মডেল। আপনার সুজুকি গাড়ির ধরুন সুইফট গাড়ি রয়েছে, মারুতি সুজুকি সুইফট মডেল এই, মানে এইটা আপনাকে ডান দিকের এই সেকশনটা উল্লেখ করতে হবে যদি গাড়ি থাকে। এবার দেখুন পরিবার ভিত্তিক সদস্যদের স্বাস্থ্য বিমা। স্বাস্থ্য বিমা মানে হচ্ছে হেলথ ইন্স্যুরেন্স। আমরা অনেক সময় ইদানিংকালে স্বাস্থ্য সচেতন হয়ে করে রাখি হেলথ ইন্স্যুরেন্সের স্কিম। যদি আপনারা করে থাকেন তাহলে এখানে তো তথ্য দিতে হবে, যদি না থাকে তা না দিয়ে দেবেন, তাহলে বাকি তথ্যগুলো আর আপনাকে ফিল আপ করতে হবে। যদি থাকে, যদি হ্যাঁ হয় তাহলে এখানে টিক দেবেন, এবং সেই হেড অফ দ্য ফ্যামিলি কি সরকারি জায়গা থেকে করেছেন না বেসরকারি জায়গা থেকে স্বাস্থ্য বিমা করেছেন সেখানে সেই অনুযায়ী টিক দেবেন। অর্থাৎ LIC থেকে করলে সরকারি, বাকি অন্য সংস্থা থেকে হলে বেসরকারি। তাহলে সেই সাম অ্যাসিওর্ড কত রেখেছেন সেই স্বাস্থ্য বিমাতে, আর প্রিমিয়ামের বিবরণ মানে বাৎসরিক যে প্রিমিয়ামটা আপনারা দেন স্বাস্থ্য বিমাতে সেই অ্যামাউন্ট এখানে লিখতে হবে। হেড অফ দ্য ফ্যামিলির হলো সদস্য 1, সদস্য 2, এইভাবে সকলকে দিয়ে যদি কভার করে থাকেন তাহলে সবারকেই ওই তথ্যটা আপনাকে দিতে হবে। যদি আপনার হেলথ ইন্স্যুরেন্স না করা থাকে এখানে তথ্যটা না দিয়ে বাকিটা কিন্তু আপনি করতে লাগলো না। এবারে দেখুন আয় বা পেশা সংক্রান্ত একটা তথ্য এসেছে, কে কি কাজ করেন, পরিবারের সকল তথ্য আপনাকে দিতে হবে।
কোনো সদস্য কি আয়কর বা পেশাগত কর প্রদান করেন, অর্থাৎ ট্যাক্স দেন কি ফ্যামিলিতে কেউ? যদি হ্যাঁ হয় হ্যাঁ টিক দেবেন, যদি হ্যাঁ হয় তাহলে হ্যাঁ টিক দেওয়ার পরে এখানে ডিটেলস দিতে হবে, আর যদি না হয় এখানে আপনি না টিক দিয়ে দিলেন, আপনার কিন্তু আর এখানে বেশি কিছু তথ্য দেওয়া নেই। দেখুন এবারে আপনাদের কিন্তু প্যান কার্ড দিতে হবে, পরিবারের সদস্যদের প্যান কার্ড যদি থাকে, যার যার প্যান কার্ড আছে প্যান মানে হেড অফ দ্য ফ্যামিলির নাম লিখবেন আর প্যান কার্ডের নাম্বার, তারপরে পরের সদস্যের নাম লিখবেন এবং প্যান কার্ড নাম্বার। এবার হেড অফ দ্য ফ্যামিলি, তার সদস্য 1 সদস্য 2 এই সিরিয়ালটা কিন্তু প্রথম ফার্স্ট পেজে যে সিরিয়ালে আপনারা সদস্যদের ডিটেলস দিয়েছেন সেই রকম সিরিয়ালেই রাখার চেষ্টা করবেন। তো এই প্যান কার্ডের তথ্যগুলো, নাম আর প্যান কার্ডগুলো আপনাকে এখানে দিতে হচ্ছে। 3 নম্বর কলামে কি লিখেছে, এখানে হচ্ছে কর্মসংস্থানের ধরন, মানে কে কী কাজ করেন আমাদের এখানে সম্পূর্ণ তথ্য দিতে হবে। যিনি হেড অফ দ্য ফ্যামিলি, সেটা আপনার হাজব্যান্ড হোক, আপনার বাবা হোক, বা আপনার মা হোক, বা আপনি নিজেই হন না কেন, আপনি কি কাজ করেন। যদি সরকারি ক্ষেত্রে কোনো সরকারি চাকরি করেন তাহলে এই ঘরটা টিক দেবেন প্রথম ঘরে। বেসরকারি ক্ষেত্রে যদি বেতনভুক্ত কর্মচারী, মানে বেসরকারি কোনো কোম্পানিতে প্রত্যেক মাসে মাহিনা হিসাবে যদি চাকরি করেন তার পরের ঘরটায়। এছাড়া সংগঠিত ক্ষেত্রে স্বনিযুক্ত, অর্থাৎ নিজেরা সেলফ এমপ্লয়েড হলে এই ঘরটায়, আংশিক সময় পার্ট টাইমে কোনো কাজ করলে তারপরে ঘরটায়। অসংগঠিত ক্ষেত্রে স্বনিযুক্ত, মানে যারা কারিগর, শিল্পী, কৃষক, শ্রমিক, তারা অসংগঠিত ক্ষেত্রে তারা এই ঘরটা টিক দেবে। এবার পরিযায়ী শ্রমিক হতে পারে, বেকার হতে পারে, অন্যান্য হতে পারে, যার যেটা উপযুক্ত তিনি সেই ঘরে টিক দেবেন। ইনি হচ্ছে পরিবারের প্রধানের ক্ষেত্রে। এবং এখানে বলেছে সবচেয়ে উপযুক্ত ঘরে টিক দিন যদি থাকে, প্রয়োজনীয় নথি স্বঘোষণা জমা দিন। আপনি যে এই কাজটা করেন এটাকে যদি আপনার ডকুমেন্ট থাকে তাহলে সে ডকুমেন্ট দেবেন, অথবা কিন্তু নিজেকে সেলফ ডিক্লারেশন ফর্ম দিতে হবে বা সেলফ ডিক্লেয়ার করতে হবে যে আমি এই কাজ করে থাকি, আমার মাসিক আয় এরকম টাইপের। এবার আসি সদস্য 1, একই রকমভাবে হেড অফ দ্য ফ্যামিলিকে যে কাজ করেন সেই রকমভাবে আপনার সদস্য 1 যে কাজ করেন লিখতে হবে। যদি করেন তাহলে লিখবেন, যদি না করেন বেকার তাহলে বেকারের ঘরে লিখবেন। ধরুন আপনি এমন একটি পরিবারে থাকেন, আপনার স্বামী চাকরি করেন বা কোনো কাজ করেন বেসরকারিতে, আপনি কিছু করেন না, তাহলে পরিবারের প্রধানের ক্ষেত্রে বেসরকারি ক্ষেত্রে বেতনভুক্ত হোক, সরকারি চাকরি হোক, বা সংগঠিত ক্ষেত্রে স্বনিযুক্ত হয়ে থাকুক, বা শিল্পী কারিগরের সব হয়ে থাকুক, ঠিক হলো আপনার ফ্যামিলিতে আপনার হাজবেন্ডের। এবার আপনি তো ঘরের মহিলা, আপনি হাউস ওয়াইফ, তাহলে আপনি কি, আপনি হয়ে গেলেন বেকার, তাহলে বেকারের ঘরে টিক দেবেন। এরকমভাবে পরিবারের সকল সদস্যদেরকে তথ্য আপনি পূরণ করবেন। এবার আছে 4 নম্বর কলামে পরিবারের শিক্ষিত প্রাপ্তবয়স্ক সদস্যদের সংখ্যা এবং পরিবারের অশিক্ষিত প্রাপ্তবয়স্কদের সদস্য সংখ্যা। তাহলে কতজন শিক্ষিত আছে প্রথমে লিখবেন, তারপর কতজন অশিক্ষিত আছেন এখানে লিখবেন। যদি ধরুন আপনার 5 জনের পরিবার হয়, 2 জন শিক্ষিত হয় 2, আর 3 জন অশিক্ষিত হলে 3 নিচে লিখবেন। এবারে পরিবারের প্রধান তিনি শিক্ষিত না অশিক্ষিত তাকে টিক দেবেন। সর্বোচ্চ শিক্ষাগত যোগ্যতা তিনি যদি মাধ্যমিক পাস হন মাধ্যমিক পাস লিখবেন, উচ্চ মাধ্যমিক পাস হলে এইচএস পাস লিখবে, গ্র্যাজুয়েট হলে গ্র্যাজুয়েট লিখবেন। এবার বলছে পরিবারের সকল শিক্ষিত প্রাপ্তবয়স্ক সদস্যদের সর্বোচ্চ শিক্ষাগত যোগ্যতা প্রদান করুন। এটা প্রদান মানে লিখলেই হয়ে যাবে, এখানে আপনাকে কোনো ডকুমেন্ট শো করতে হচ্ছে না। এবারে যে প্রত্যেক সদস্য শিক্ষিত হলে শিক্ষিতর ঘরে টিক, অশিক্ষিত হলে অশিক্ষিতর ঘরে টিক, এবং কতদূর পর্যন্ত পড়াশোনা করেছেন শিক্ষিত হলে সেটা আপনাকে লিখতে হবে। এবার 5 নম্বর কলামে দিয়েছে দেখুন, কোনো সদস্য কি কোনো সাংবিধানিক পদ, মন্ত্রী, সাংসদ, বিধায়ক, পৌরস্থানীয় সংস্থা এবং পঞ্চায়েত সংস্থার প্রাক্তন বা বর্তমান ধারক, মানে এইরকম কোনো একটি মানে পদে কি তিনি আছেন, এখন কি প্রাক্তন কোনো সময় কি ছিলেন। তাহলে যদি হ্যাঁ হয় হ্যাঁ দেবেন, তাহলে এবং তার সদস্য নম্বরটাও লিখতে হবে, যদি না হয় না টিক দেবেন। এবং তাতে কি বলছে ঘোষণা দিতে হবে, অর্থাৎ যদি প্রয়োজনীয় ডকুমেন্ট থাকে দেবেন, না হলে কিন্তু নিজেকে সেলফ ডিক্লেয়ার করতে হবে। কোনো সদস্য কি সরকারি পেনশনভোগী, মানে কেউ কি পরিবারে এমন সদস্য আছে যিনি পেনশন পান, তাহলে হ্যাঁ হলে হ্যাঁ দেবেন, না হলে না দেবেন। যদি হ্যাঁ দেন তাহলে আপনাকে জানাতে হবে কে পেনশন পান, তাহলে সেই পেনশনের সদস্যের নম্বরটা কত, মানে একদম ফার্স্ট পেজে আমরা কত নম্বর সদস্যর ঘরে তার নাম লিখেছি সেই নাম্বারটা এখানে 3 নম্বর হলে 3 দেবেন, 1 নম্বর হলে 1 দেবেন, মানে কত নম্বর সদস্য আপনার পরিবারের কত নম্বর সদস্য পেনশন পান তার নাম্বারটা এখানে লিখতে হবে। এবার দেখুন সাথে লিখেছে কোনো সদস্য কি জিএসটির অধীনে নিবন্ধিত রয়েছেন, জিএসটি নাম্বার আছে কোনো সদস্যর নামে। ধরুন হতেই পারে আপনাদের পরিবারে এমন অনেকেই আছেন যিনি ব্যবসা করেন, এই ঘরটা কিন্তু অনেকের ক্ষেত্রেই প্রযোজ্য হতে পারে, কারণ জিএসটি নাম্বার নিয়ে ব্যবসা করতে হয় আমাদের অনেককেই। তো জিএসটি নাম্বার যদি কারো থাকে হ্যাঁ এর ঘরে টিক দেবেন, আর যদি থাকে তাহলে কিন্তু জিএসটি নাম্বারটা আপনাকে এখানে এই ডান দিকের ঘরটা লিখতে হবে। এবারে দেখুন খুব ইম্পর্টেন্ট একটা সেকশন আছে, পরিবারের মোট বার্ষিক আয় সেটা কত আপনাকে লিখতে হবে। পরিবারের যতজন সদস্য নিয়ে একটা ফ্যামিলি টোটাল সার্বিক কত টাকা ইনকাম হচ্ছে এক বছরে, সারা বছরে 12 মাসে বার্ষিক আয় চেয়েছে। ধরুন কোনো একজন আপনার পরিবারে ব্যক্তি আছেন যিনি প্রত্যেক মাসে 12,000 টাকা করে মাইনে পান, তাহলে 12 মাসে তার কিন্তু 1,44,000 টাকা মাসিক বার্ষিক ইনকাম হচ্ছে, একজন সদস্যের হলো। এবার এইরকমভাবে বাকি যতজন সদস্য আছে সারা বছরে তাদের কত টাকা রোজগার হয় এটা কিন্তু আপনাকে এখানে লিখতে হবে। এবার অন্নপূর্ণা যোজনাতে বেনিফিট পাওয়ার জন্য সর্বোচ্চ গ্যাপ, মানে সর্বোচ্চ আপনার ইনকামের লিমিট কত হবে এটা কিন্তু প্রকাশিত হয়নি, তাই এখানে কিন্তু আপনাকে যেটা সত্যি সেটাই লিখতে হবে আপাতত। এবারে দেখুন কলামের নেক্সট সেকশনে কি আছে, অন্যান্য পরিচয়ের নথি, মানে আর কি কি দিতে হবে আপনাদেরকে।
এখানে কিন্তু খুব ইম্পর্টেন্ট। যদি আপনাদের নাম মানে আপনাদের যে সমস্ত প্রাপ্তবয়স্ক নাম ভোটার তালিকা থেকে বাদ গেছে বা আপনারা কিন্তু এনআরসির আন্ডারে নাম বাদ গেছে, তাহলে সিএএতে আবেদনের বর্তমান অবস্থা যদি থাকে, যদি আপনারা সিএএতে আবেদন করে থাকেন, তাহলে এখানে আপনাকে সেই সম্পর্কিত ডিটেলস দিতে হবে। পরিবারের ক্ষেত্রে যদি সিএতে আবেদনের অবস্থা থাকে আপনি প্রযোজ্য, যদি এই সিএতে আবেদন আপনি না করে থাকেন, যেটা বেশিরভাগ ক্ষেত্রে আমাদের এই প্রযোজ্য নয়, তাই টিক দিতে হবে সবার ক্ষেত্রে। আর যারা সিএএতে আবেদন করেছেন তাদের কিন্তু এখানে তারপরে দুটো ঘরকে কাজে লাগাতে হবে। যদি আবেদন করে থাকেন তাহলে আবেদনের নাম্বার লিখতে হবে আর সার্টিফিকেট নাম্বার দিতে হবে। আর যদি ন্যাচারালি আমাদের বেশিরভাগ ক্ষেত্রেই প্রযোজ্য নয় ঘরটাই হবে, কারণ আমাদের সিএতে এখনও এখানে কাজ হয়নি, আবেদন সাধারণত করার কথাই নয়। এবার একটি অন্য সেকশন আসছে, আপনার যদি কোনো কিষাণ ক্রেডিট কার্ড এআরডি, আর্টিসান ক্রেডিট কার্ড, এমজেসিসি, এইরকম যদি বা স্টুডেন্ট ক্রেডিট কার্ড, এইরকম কোনো কার্ড থেকে থাকে তার তথ্য লিখতে হবে। পরিবারের প্রধানের কতগুলো কার্ড আছে, এক, আইডির সংখ্যা কী আছে, আর যে তারিখে ইস্যু করা হয়েছে সেই তারিখটা লিখতে হবে। এরকমভাবে প্রত্যেকের ডিটেলস আপনাদের লিখতে হবে। কিষাণ ক্রেডিট কার্ড সংক্রান্ত কার্ড থাকলে তার তথ্য সদস্য ওয়াইজ লিখতে হবে। এবার যদি দেখুন, যদি এসআইআর 2026-এর নাম বাদ পড়ে থাকে তাহলে মামলাটি ট্রাইব্যুনালে বিচারাধীন কিনা, মানে আপনার কি ট্রাইব্যুনালে মামলা চলছে সেই রকম জায়গায় আছে। আর যদি নাম বাদ না পড়ে থাকে তাহলে প্রযোজ্য নয় লিখে দেবেন। আর যদি এসআইআর ট্রাইব্যুনালে বিচারাধীন কিনাতে না থাকে তাহলে না লিখে দেবেন। আর যদি হয় তাহলে মামলার বিবরণ দিতে হবে, মানে মামলাটা কত নম্বর চলছে ট্রাইব্যুনালে যদি মামলা থাকে। তাহলে যাদের এসআইআর নাম বাদ গেছে তাদের জন্য খুব ইম্পর্টেন্ট সেকশন এইটা। এসআইআর বাদ গেলে কিন্তু আপনারা কিন্তু লক্ষ্মীর ভাণ্ডার অন্নপূর্ণা ভাণ্ডারের টাকা পাবেন না। তবে মামলা যদি ট্রাইব্যুনালে থাকে, আপনার নাম যদি ট্রাইব্যুনালে বিচারাধীন মামলার মধ্যে থাকে তাহলে কিন্তু আপনি পাবেন। সেক্ষেত্রে তার তথ্য দিতে হবে, মামলার বিবরণ দিতে হবে, প্রত্যেক সদস্যর হিসাবে দিতে হবে। এবার পরেরটা আসুন, সামাজিক মর্যাদা এবং নির্ভরশীল ব্যক্তিগণ। সামাজিকভাবে আপনার ফ্যামিলিতে কে কী কাজ করে বা কোথায় কোথায় পড়াশোনা করে এগুলো লিখতে হবে। বিদ্যালয়ে অধ্যয়নরত পরিবারের সকল শিশুর বিবরণ, তাহলে আপনাদের ফ্যামিলিতে ধরুন এমন দুজন বাচ্চা রয়েছে যারা পড়াশোনা করে, স্কুলে পড়াশোনা করে, তাদের তথ্য দিতে হবে। তাহলে শিশু সদস্যের নাম এবার এখানে লিখলেন, তার কোন শ্রেণীতে পড়ে লিখলেন, স্কুলের নাম লিখলেন, আর স্কুলটা কী ধরনের সেটা টিক দিতে হবে। সরকারি বা সরকারি সাহায্যপ্রাপ্ত বা স্পন্সর্ড বিদ্যালয়, যেটা গভর্নমেন্ট স্কুল আমরা বলি, সরকারি স্কুল টিক মারবেন, বেসরকারি হলে বেসরকারিতে টিক মারবেন। তাহলে এখানে যারা স্কুলে পড়ে বা অন্য যদি কোনো মাদ্রাসায় পড়ে সেখানেও টিক দিতে পারেন, বা অন্যান্য কোনো জাতীয় স্কুলে বা অন্য বেসরকারি হলে বেসরকারিতে দিয়ে দিচ্ছেন, ওখানেই কাজ হয়ে যাচ্ছে আপনার। তো এইরকম যে সমস্ত আপনার বাড়ির ছোট ছোট সদস্যরা বিদ্যালয় বা স্কুলে পড়ে তাদের তথ্য আপনাকে দিতে হবে। এই তথ্য কিন্তু সরকারের কাছে যাচ্ছে। শিশুরা থাকলে শিশুদের টিকাকরণের বর্তমান অবস্থা কী আছে। শিশু সদস্য এক, যদি টিকাকরণ শুরু হয়েছে বা পূর্ণ হয়ে গেছে তাহলে টিক দেবেন। টিকা একটিও করাননি হলে এই বক্সে টিক দেবেন। প্রত্যেক শিশু সদস্য হিসাবে আপনাকে কিন্তু এখানে তথ্য দিতে হলো। এবারে দেখুন পরের সেকশানে, আপনি সরকারি প্রকল্পের আওতায় আর কি কি সুবিধা পাচ্ছেন তার তথ্য দিতে হবে। কি আপনি কি কোনো সরকারি প্রকল্পের সুবিধা ডিবিটির মাধ্যমে পাচ্ছেন, মানে ডিবিটির মাধ্যমে কোনো স্কিমের টাকা কি আপনার অ্যাকাউন্টে ঢোকে। ন্যাচারালি এটা আমাদের সকলের ক্ষেত্রে নাই হবে। যদি হ্যাঁ হয় আপনি হ্যাঁ দেবেন, তাহলে কোন কোন প্রকল্পের টাকা পাচ্ছেন এখানে লিখতে হবে। যদি না হয় তাহলে না দিয়ে দিলেন। এটা পরিবারের প্রধানের ক্ষেত্রে। এবারে সদস্য একের ক্ষেত্রে যদি আপনি টাকা পেয়ে থাকেন তাহলে হ্যাঁ দেবেন, আর কোন কোন প্রকল্পের টাকা পান সেইগুলো এক এক করে লিখবেন। আর যদি না থাকে না দিয়ে দেবেন, তাহলে এগুলো আর পূরণ করবার দরকার নেই। এরকমভাবে সদস্য এক, সদস্য দুই, সদস্য তিন, চার, পাঁচ করে 5জন সদস্যর জন্য রইল। এবারে দেখুন বাদ দেওয়া হলো কারণ অফিসার কর্তৃক পূরণ করবে, অর্থাৎ এই সেকশনটা আমাদের করবার দরকার নেই, কারণ এই ঘরটা যিনি এই ফর্মটি ভেরিফাই করবেন যে অফিসার, তিনি নিজেই ফর্মটি পূরণ করবেন। এবারে আমার শেষে একটা ঘোষণা দিতে হবে, যেটা আমার এই ফর্মের শেষের অংশ। আমি এই মর্মে ঘোষণা করছি যে উপরে প্রদত্ত তথ্য আমার জ্ঞান ও বিশ্বাস অনুযায়ী সত্য এবং প্রযোজ্য ক্ষেত্রে আমি সকল সহায়ক নথি প্রদান করেছি এবং উপরে উল্লিখিত কোনো মানদণ্ড বাদ দিইনি। আমি অবগত যে আমার প্রদত্ত কোনো তথ্য মিথ্যা প্রমাণিত হলে আমার সামাজিক সুরক্ষা সংক্রান্ত সুবিধাসমূহ বন্ধ হয়ে যেতে পারে। অর্থাৎ আমি একটা ডিক্লারেশন এখানে দিয়ে দিলাম, দিয়ে আমাকে এখানে সাইন করতে হবে। এবং সাইনটা কে করবেন? হেড অফ দ্য ফ্যামিলি, পরিবারের প্রধানকে এখানে সাইন করতে হবে, কারণ তার আন্ডারেই ফর্মটা ফিল আপ হচ্ছে। এবার দেখুন দ্রষ্টব্য বা বিশেষ করে আমাদের কী দিয়েছে, পরিবার বলতে এমন একদল ব্যক্তিকে বোঝায় যারা সাধারণত একসঙ্গে বসবাস করেন এবং একই রান্নাঘর থেকে খাবার গ্রহণ করেন। তাহলে একই রান্নাঘরে যাদের রান্না হয়, একই পরিবারে থাকেন, তারাই পরিবার। এই হিসাবে ফর্মটা কিন্তু প্রকাশ করা হয়েছে সরকারের পক্ষ থেকে। এবার এন্ড অফ দ্য ফর্ম 12 নম্বর পাতায় আমরা চলে এসেছি। এবার একটা ডিক্লারেশন দেখুন এখানে দিয়ে দিয়েছে। এটা হচ্ছে শুধুমাত্র সরকারি ব্যবহারের জন্য, এখানে আপনাদের কিছু পূরণ করবার নেই, তবু আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কী রয়েছে ফর্মটাতে। অন্নপূর্ণা যোজনার পারিবারিক স্তরের তথ্য সংগ্রহ ফর্ম শুধু যিনি ভেরিফাই করবেন, ভেরিফাইং অফিসার, তিনি পূরণ করবেন এবং এখানে তাঁর ডিটেলসই থাকবে। কী লিখবেন? যিনি ভেরিফাইং অফিসার তিনি তার নিজের নাম লিখবেন, তিনি তার বাবার নাম লিখবেন, গ্রাম, শহর বা তার সম্পূর্ণ তথ্য দিয়ে লিখবেন যে আমি আবেদনপত্রটি
এবং তাতে প্রদত্ত তথ্য সঠিক পেয়েছি এবং অথবা আবেদনকারী দ্বারা প্রদত্ত তথ্যসমূহ সঠিক নয় বলে প্রতীয়মান হয়েছে বলে তিনি সাইন করে সাবমিট করবেন। তো এই সেকশনটা হচ্ছে যিনি অফিসার ভেরিফাই করবেন তার জন্য, আপনাদের কিছু নয়, আপনাদের কাজ এখানে সই করেই কিন্তু শেষ হয়ে যাচ্ছে। এই হচ্ছে 12 পাতার ফর্ম। অনেক তথ্য দিতে হচ্ছে ঠিকই, কিন্তু খুব একটা কঠিন নয় ফর্ম ফিল আপ করা। আশা করি আমি যেভাবে ধাপে ধাপে আপনাদেরকে বোঝালাম আপনারা বুঝতে পেরেছেন ফর্ম কীভাবে ফিল আপ করতে হবে। যদি তারপরে কোনো কনফিউশন থাকে অবশ্যই আমার ভিডিওর কমেন্ট বক্স রইল, সেখানে আপনারা কমেন্ট করে জানান। নেক্সট ভিডিও সেই তথ্য নিয়েই হবে। ভালো থাকবেন বন্ধু, শুভেচ্ছা নেবেন। ফর্ম ফিল আপ করুন, ফর্ম জমা করুন। তবে এই গরমে রোদে দাঁড়িয়ে ফর্ম ফিল আপ করার তো প্রয়োজন পড়বে না, কারণ সরকার বলছে তো বিডিও যিনি বিএলও আছেন তিনি বাড়ি বাড়ি এসে ফর্ম ফিল আপ করিয়ে নিয়ে যাবেন। দেখা যাক সেটা যদি অফলাইনে হয় তাই ভালো, অথবা অনলাইনে ফর্ম ফিল আপ তো আপনারা করতেই পারবেন, এবং অনলাইনে ফর্ম কী করে ফিল আপ করবেন সে সংক্রান্ত তথ্য আপনাদেরকে তুলে ধরবো স্টেপ বাই স্টেপ। ভালো থাকবেন বন্ধু, শুভেচ্ছা নেবেন, ধন্যবাদ।